নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই চেষ্টা করব, প্রত্যেকটা সাবজেক্টেরই টপিক ওয়াইজ এমসিকিউগুলো মক টেস্টের আকারে আমরা প্র্যাকটিস করব এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিছুটা শর্ট নোটস আমরা প্রোভাইড করে থাকি। তো মক টেস্টগুলো দেওয়ার আগে, প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার আগে ওই শর্ট নোটসগুলো তোমরা 2-3 বার করে ভালো করে পড়ে নেবে। প্রত্যেকটা টপিকের উপরে আমরা 4 থেকে 5টা ভিডিও মক টেস্টের আকারে আমরা প্র্যাকটিস করে থাকবো। তো 4-5 বার যদি তোমরা ডেসক্রিপশানে এটা পড়ে নাও এবং মক টেস্টগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে? এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমরা দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করে নিতে পারো, যেখানে নোটসগুলো আমরা প্রোভাইড করে থাকি। এছাড়াও অন্যান্য ইনফরমেশান যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করা পসিবল হয় না, সেগুলো আমরা দিয়ে থাকি। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 5 থেকে 10 সেকেন্ড সময় দেব। ওই সময়ের মধ্যে আমরা আশা রাখবো যে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আনসারগুলো লিখে নেবে। তাতে করে তোমাদের যে সাবকনশিয়াস মাইন্ড আছে, ওখানে অটোমেটিক্যালি বসে যাবে। আর আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা প্লেলিস্টটা একটু চেক করে নেবে। যে টপিকের উপরে বা যে সাবজেক্টের উপরে তোমরা ডিটেলস বিশদভাবে জানতে চাও, ওগুলো আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি। বেশি দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। 41 নম্বর প্রশ্ন, পৃথিবীর ম্যান্টলে কোন দুটি উপাদান সবচেয়ে বেশি? সিলিকন এবং অক্সিজেন, লোহা এবং নিকেল, অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম, সিলিকন এবং আয়রন। 41 নম্বর প্রশ্নের কোন উত্তরটি সঠিক হবে, কোন অপশানটি সঠিক হবে, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে। পৃথিবীর ম্যান্টলে কোন দুটি উপাদান সবচেয়ে বেশি? 41 নম্বর প্রশ্নের যে উত্তরটি, যে অপশানটি সঠিক হবে, সেটা হচ্ছে কি সিলিকন এবং অক্সিজেন সবচেয়ে বেশি থাকে। তো পৃথিবীর ম্যান্টলের প্রধান উপাদানগুলো হলো সিলিকন এবং অক্সিজেন, যেগুলি সিলিকেট মিনারেল গঠন করে। কী গঠন করে? সিলিকেট মিনারেল। আমরা প্রত্যেকটা প্রশ্নের সঙ্গেই চেষ্টা করি যে একটা ছোট্ট মোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিতে, যেটা আমার মনে হয় না সচরাচর তোমরা সব জায়গাতে দেখতে পাও। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে কোরের তরল অংশ কীভাবে চিহ্নিত হয়? ভূমিকম্প তরঙ্গ দ্বারা, স্যাটেলাইট দ্বারা, সৌরশক্তি দ্বারা, মহাকাশ থেকে তথ্য দ্বারা। যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসছো, তারা আশা করছি এই প্রশ্নটার উত্তর খুব ইজিলি দিয়ে দেবে। আমি আবারও বলছি, ডেসক্রিপশানে দেওয়া নোটসগুলো পরে যদি তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করো, এমসিকিউগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রিপারেশনটা চাঙ্গা থাকবে। আদারওয়াইজ জানি না, কিছু বলতে পারবো না, একটু কষ্ট করতে হবে নিজের জন্যই। তো 42 নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে ভূমিকম্প তরঙ্গ দ্বারা। কিন্তু ভূমিকম্পের কোন তরঙ্গ? এস তরঙ্গ দ্বারা। তো কুরের তরল অংশটি ভূমিকম্পের এস তরঙ্গ দ্বারা চিহ্নিত হয়, কারণ এস তরঙ্গ তরল মাধ্যমে যেতে পারে। হ্যাঁ, তরল মাধ্যমে যেতে পারে না। পরবর্তী, পৃথিবীর ম্যান্টলের নিচের স্তরের নাম কি? ক্রাস্ট, সিজমোস্ফিয়ার, নিচের ম্যান্টল, অ্যাস্ট্রোনোস্ফিয়ার। আমরা কোশ্চেনটা জেনে শুনে রিপিট করেছি। যারা লাস্ট মক টেস্টটা দেখেছো, 14 নম্বর মক টেস্ট, তারা এই কোশ্চেনের আনসারটা দিতে পারবে ইজিলি। পৃথিবীর ম্যান্টলের নিচের স্তরের নাম কি? ক্রাস্ট, সিজমোস্ফিয়ার, নিচের ম্যান্টল, অ্যাস্ট্রোনোস্ফিয়ার। তো পৃথিবীর ম্যান্টলের নিচের স্তরের নাম হচ্ছে কি? নিচের ম্যান্টল। পৃথিবীর ম্যান্টলের নিচের স্তরটি নিচের ম্যান্টল নামে পরিচিত, যা উচ্চ তাপমাত্রা ও চাপের কারণে অনেকটা কঠিন এবং ঘন ম্যান্টলের অন্যান্য স্তরের অপেক্ষায়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ম্যান্টলের নিচের অংশটি কেমন আচরণ করে? তরল, কঠিন এবং সেমিমেটালিক, গ্যাস নাকি আংশিক তরল? লাস্ট কোশ্চেনে আমরা হালকা ডিসকাস করে দিয়েছিলাম, টাচ করে দিয়েছিলাম। ওটার উপরে ভিত্তি করে তোমরা আনসারটা করে নাও, তোমাদের কনফিডেন্সও বেড়ে যাবে। তো পৃথিবীর ম্যান্টলের নিচের অংশটি কেমন আচরণ করে? কেমন? কঠিন এবং সেমিমেটালিক। পৃথিবীর ম্যান্টলের নিচের অংশে উপাদানগুলি কঠিন এবং সেমিমেটালিক অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরের তরঙ্গের গতি কী কারণে পরিবর্তিত হয়? ভূমিকম্পের শক্তির কারণে, চাপ এবং ঘনত্বের কারণে, সূর্যের রশ্মির কারণে, নাকি আকাশের পরিস্থিতি থেকে? কখনো পরিষ্কার থাকে, কখনো মেঘলা থাকে আকাশের অবস্থা, নাকি সেই কারণে? পৃথিবীর অভ্যন্তরে তরঙ্গের গতি কী কারণে পরিবর্তিত হয়? কোন অপশানটি তোমাদের সঠিক হবে?
তো আমাদের 45 নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে কী কারণে? চাপ এবং ঘনত্বের পার্থক্যের কারণে। পৃথিবীর অভ্যন্তরের তরঙ্গের গতি চাপ এবং ঘনত্বের পার্থক্যের কারণে পরিবর্তিত হয়, কারণ পৃথিবীর অভ্যন্তরে স্তরের মধ্যে ভৌত পরিস্থিতি আলাদা আলাদা থাকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোরের বাইরের অংশের তরল অবস্থার কারণ কি? তাপমাত্রা এবং চাপের পার্থক্য, ঘনত্বের কারণ, ভূমিকম্পের তরঙ্গের কারণ, নাকি সিলিকন ও অক্সিজেনের উপস্থিতি? পৃথিবীর কোরের বাইরের অংশের তরল অবস্থার কারণ কি? কোন অপশানটি সঠিক হবে? পৃথিবীর কোরের বাইরের অংশের তরল অবস্থার কারণ কি? তো যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে কি? তাপমাত্রা এবং চাপের পার্থক্যের কারণে। তো পৃথিবীর কোরের বাইরের অংশ তরল অবস্থায় থাকে কারণ উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে লোহা এবং নিকেল কি হয়ে যায়? তরল হয়ে যায় তাপের কারণে। অসম্ভব তাপ থেকে 5000 থেকে 7000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে কোরের মধ্যে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ক্রাস্ট ও ম্যান্টলের মধ্যবর্তী স্তর কী নামে পরিচিত? ক্রাস্ট এবং ম্যান্টলের মধ্যবর্তী স্তর, ঠিক আছে, অ্যাস্ট্রোস্ফিয়ার, সিজমোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, নাকি ক্রাস্টেল স্তর? পৃথিবীর ক্রাস্ট ও ম্যান্টলের মধ্যবর্তী স্তর কী নামে পরিচিত? অ্যাস্ট্রোস্ফিয়ার, সিজমোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, নাকি ক্রাস্টেল স্তর? 47 নম্বর প্রশ্নের কোন অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। আমি বারবার বলি যে কমেন্ট বক্সে লেখার জন্য, সেটা অ্যাকচুয়ালি আমরাও যখন প্র্যাকটিস করতাম, আমিও একজন ওয়ার্কিং পারসন ছিলাম, প্রাইভেট স্কুলে জব করতাম, তো তখন আমার কাছে অত সময় থাকতো না, তো ভিডিও দেখে দেখে আমরা এভাবে মক টেস্টগুলো প্র্যাকটিস করেছিলাম। আর যদিও তখনকার সময়ে অত বেশি তোমার মক টেস্ট অ্যাভেলেবেল ছিল না, আমি ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ প্র্যাকটিস করতাম, কারণ ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ প্রশ্ন মানে কন্টেন্ট থাকে, বেঙ্গলি মিডিয়ামে কন্টেন্ট খুবই কম থাকে, আর থাকলেও অনেক ভুল থাকে, প্রচুর ভুল থাকে, ঠিক আছে। যেগুলো আমি নিয়ে আসছি, আমি সবাই সবারটা বলে জানি, কিন্তু তোমরা চেক করে নাও, তোমরা চেক করো না, আমার এখানে 90 to 95% কারেক্ট পাবে, 5% এরর ফ্যাক্টর আমি রাখছি। কেউ তো বলবে 100% কারেক্ট, না আমি 100% বলতে চাই না, 5% টাইপিং এরর বা এদিক সেদিক হতেই পারে। তো 47 নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক সেটি হচ্ছে কি? লিথোস্ফিয়ার। পৃথিবীর ক্রাস্ট ও ম্যান্টলের মধ্যে যে স্তরটি রয়েছে তাকে লিথোস্ফিয়ার বলা হয়, এটি পৃথিবীর বাইরের কঠিন স্তর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরের তরঙ্গ পরীক্ষার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সিসমোগ্রাফ, টেলিস্কোপ, স্যাটেলাইট, মাইক্রোস্কোপ? তোমরা অপশনগুলো দেখলে তোমরা বলো, মাইক্রোস্কোপ দিয়ে কি করা যায়, নাকি টেলিস্কোপ দিয়ে কি কাজ করি আমরা? আর স্যাটেলাইট দিয়ে হতে পারে, অথবা সিসমোগ্রাফ দিয়ে হতে পারে। সিসমোগ্রাফের কাজ কি? আর পৃথিবীর অভ্যন্তরের তরঙ্গ আমরা কীভাবে পরীক্ষা করি? কীভাবে? ভূমিকম্পের মাধ্যমে, আর সেটা হবে সিসমোগ্রাফের মাধ্যমে। তো ভূমিকম্পের তরঙ্গগুলি সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কী করে থাকি? নিরীক্ষণ করে থাকি বা পরীক্ষা করে থাকি। তো পৃথিবীর অভ্যন্তরের তরঙ্গ পরীক্ষার জন্য সিসমোগ্রাফ ব্যবহার করা হয়, যা ভূমিকম্প তরঙ্গ পরিমাপ করতে সক্ষম। এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, ঠিক আছে, দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোরের অভ্যন্তরের গঠন কিভাবে জানা যায়? সিসমিক তরঙ্গের মাধ্যমে, ভূতাত্ত্বিক সমীক্ষার মাধ্যমে, উপগ্রহের ছবি দ্বারা, সমুদ্র তলদেশের মাপ দ্বারা? পৃথিবীর কোরের অভ্যন্তরের গঠন কিভাবে জানা যায়? কোন অপশানটি সঠিক হবে? আমি আশা রাখছি যে তোমরা অলরেডি আনসার করে দিয়েছো। কিভাবে? সেটা হচ্ছে সিসমোগ্রাফিক যন্ত্র, যা সিসমিক তরঙ্গের মাধ্যমে আমরা কী করি? এগুলি জানতে পাই। সিসমিক তরঙ্গের মাধ্যমে পৃথিবীর কোরের গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়, কারণ এই তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের মাধ্যমে প্রবাহিত হয়ে ভিন্ন ভিন্ন গতি অর্জন করে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোরের উপাদান কী ধরনের? সিলিকেট, নিকেল ও লোহা, অক্সিজেন ও সিলিকন, হাইড্রোজেন ও অক্সিজেন? ছোট্ট একটা হিন্টস দিয়ে দিই যে ওই উপাদানের জন্যেই আমাদের অভিকর্ষ শক্তি বা চুম্বকীয় শক্তিটা পৃথিবীর মধ্যে থাকে। তো চৌম্বক কিসের দ্বারা বাড়ানো হয় সেটা একটু ভেবে দেখো, ভেবে এই কোশ্চেনের আনসারটা করে নাও। পৃথিবীর কোরের উপাদান কী ধরনের? তো বন্ধুরা, আমরা এই নিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ ব্যবস্থাটাকে নিয়ে আমরা 50টা প্রশ্ন, তার মানে আমরা আশা করছি প্রত্যেকটা ভিডিওতে 10টা করে প্রশ্ন আমরা আলোচনা করেছি। তো 5টা ভিডিও আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের পরবর্তী টপিকে আমরা চলে যাব, সিলেবাস অনুযায়ী আমরা প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা আলোচনা করব,
ঠিক আছে, তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে নিকেল ও লোহা। পৃথিবীর কোরের উপাদান মূলত লোহা ও নিকেল, যা পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ও এবং চৌম্বকীয় ক্ষেত্র গঠন করতে সহায়ক। এই 50টা প্রশ্ন ছাড়াও আরও এক্সট্রা 100টা প্রশ্ন আছে। টোটাল 150টা প্রশ্ন আমরা এই টপিকের জন্য রেখেছি, যেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। কীভাবে প্রোভাইড করা হবে সেই ইনফরমেশনও আমরা দিয়ে দেবো। তো আশা রাখবো যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নেবে। ধন্যবাদ সবাইকে।